আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। রক্তে রাঙানো ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দিন আজ। 52 রাষ্ট্রভাষা আন্দোলন বাঙালি জাতির রাজনৈতিক ও সাংস্কৃতিক উত্তরণের পথ পরিক্রমা। সঠিক ব্যক্তিকে ভোট দিতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় তারেক রহমানের আহ্বান, বিভ্রান্তকারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ। নির্বাচনী প্রচারে শেরপুর যাচ্ছেন জামাত আমির, সংঘর্ষে নিহত জামাত নেতার কবর জিয়ারতের পর শহরে জনসভা। বাংলাদেশের টেকসই অগ্রযাত্রায় আধুনিক প্রযুক্তি নিশ্চিতে পরিবেশ উপদেষ্টার তাগিদ, কার্যকর পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের পরামর্শ। প্রথম সাফ ফুটসাল শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে চ্যানেল আয়ের সংবর্ধনা, এশিয়ান ফুটসালে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্নে সাবিনারা। এবং প্রতি বছরের মতো এবারও চ্যানেল আয়ের আয়োজনে বাংলা খেয়াল উৎসব, উচ্চাঙ্গ সঙ্গীতের মূর্ছনায় সুর ও সাধনার মিলন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরুতেই থাকছে ভাষার মাস ফেব্রুয়ারি। মহান রাষ্ট্রভাষা বা আন্দোলনের গৌরবগাথার মাস ফেব্রুয়ারির দিন গণনা শুরু হলো আজ। বাঙালি জাতির রাজনৈতিক সাংস্কৃতিক সব জাগরণ এবং আন্দোলনের প্রেরণা 52 রাষ্ট্রভাষা আন্দোলন। স্বাধীনতা সংগ্রামের সূচনা যে ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় ফেব্রুয়ারি এলে সেই ইতিহাস স্মরণে বারবার শানিত হয় বাঙালির জাতীয়তাবোধ। 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে নামে ছাত্র জনতা। রফিক, শফিক, সালাম, জব্বার, বরকতসহ আরও অনেকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা। পরে এই অর্জনের পথ ধরেই শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন। 1971-এ 9 মাস পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম একটি দেশ বাংলাদেশ। সাংস্কৃতিক সাম্রাজ্যবাদের এই সময়ে দেশের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন ও রাষ্ট্রভাষা আন্দোলনের প্রাসঙ্গিকতা ফিরে আসে প্রতি ফেব্রুয়ারিতে। এবার জাতীয় সংসদ কাউন্টডাউন 2026 কাউন্টডাউন। যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তাদেরকে গুপ্ত বলে আখ্যায়িত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় এলে সিরাজগঞ্জ ও পাবনায় শিল্প ও আইটি পার্ক স্থাপন করে বেকার সমস্যা সমাধান করবেন বলে সিরাজগঞ্জের নির্বাচনী জনসভায় প্রতিশ্রুতি দেন তিনি। পরে টাঙ্গাইলের জনসভায় বক্তব্য দেন। জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে বলে প্রত্যাশা করেন তারেক রহমান। জয়দেবের ভিডিও চিত্রে মইনুল হাসানের রিপোর্ট। নদী ভাঙনের শহর সিরাজগঞ্জ, যেখানে যমুনার স্রোতে প্রতিদিন ভাঙে ঘরবাড়ি, ভেঙে যায় মানুষের জীবনের নিশ্চয়তা। কৃষি বিপর্যয়, বেকারত্ব আর নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সিরাজগঞ্জের মানুষ। বছরের পর বছর উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে বদলায়নি খেটে খাওয়া মানুষের জীবন। প্রায় 20 বছর পর সিরাজগঞ্জে পাইকপাড়ায় বেসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে সিরাজগঞ্জের 6টি সংসদীয় আসনের নেতাকর্মীরা ছাড়াও অংশ নেন অসংখ্য মানুষ। স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে দুপুর 3:30টায় সমাবেশ স্থলে আসেন তারেক রহমান। মঞ্চে উঠে সিরাজগঞ্জবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন তিনি।
বলেন, ক্ষমতায় গেলে কৃষি ও শিল্প খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। এই মুহূর্তে কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে পলাতক স্বৈরাচারকে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই। তারা এদের সাথে মিশেছিল, যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে এরা মিশেছিল। যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে রাতে ঘরে ঘুমোতে পারবে, আমরা সেই রকম একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই। সিরাজগঞ্জের খেটে খাওয়া মানুষের জীবন সংগ্রাম, নদী ভাঙন ও বেকারত্বের বাস্তব চিত্র তুলে ধরে জনসমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, পরিবর্তনের চাবিকাঠি জনগণের হাতে, তাই গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গ্রহণ করি তাহলে বাংলাদেশের। এরপর টাঙ্গাইল জেলার জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। বলেন, সকলে মিলে কাজ করলে শুধু টাঙ্গাইল নয়, সারা দেশের পরিবর্তন সম্ভব। আবার কেউ এসে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিতে না পারে। প্রিয় ভাই বোনেরা, আগামী দিন হচ্ছে দেশ গড়ার দিন, আগামী দিন হচ্ছে দেশ গড়ার রাজনীতি, আগামী দিন হচ্ছে মানুষের ভাগ্য বদল করার দিন, আগামী দিন হচ্ছে মানুষের শুভ দিন শুরু হবে আগামী দিন। কাজেই আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে সতর্ক থাকি, তাহলে আমাদের এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না ইনশাআল্লাহ। মনিরুল হাসান, চ্যানেল আই, টাঙ্গাইল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে শেরপুর যাচ্ছেন জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শহরের শহীদ দারোগা আলী পৌর পার্কে জনসভায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন দলের আমির। এর আগে সংঘর্ষে নিহত জামাত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত ও পরিবারের সাথে দেখা করবেন জামাত আমির। এসব বিষয়ে জানতে আক্তার হোসেনের কাছে যাচ্ছি। তিনি শেরপুরে শহীদ দারোগা আলী পৌর পার্কে আছেন। আক্তার, জামাত আমিরের কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত জানান। আনিকা, শেরপুরের নির্বাচনী আসন রয়েছে। শেরপুর 1, 2, 3 এই 3টি আসনে নির্বাচনী প্রচারণার জন্য কিছুক্ষণ পরেই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি শেরপুর আসার কথা রয়েছে। এর আগে তিনি শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন, তার কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি যাবেন। তার পরিবারের সঙ্গে তিনি সাক্ষাতের জন্য যাবেন, তার কবর জিয়ারত করবেন। আপনি জানেন 23 জানুয়ারি নির্বাচনী যে নির্বাচনী ইশতেহার জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে হয়, সেই সংসদে নিহত হয়েছেন। আর আজ কিন্তু এর প্রেক্ষিতেই এখানে যে নির্বাচনী জনসমাবেশ জামায়াতের আমির রহমান তিনি সারা দেশ সফর করছেন, তারই প্রেক্ষিতে এই শেরপুরে তিনি আসছেন এবং 10:30টায় তিনি শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি যিনি নিহত হয়েছেন রেজাউল করিমের কবর জিয়ারত করবেন এবং 11:30টায় এই শেরপুর পৌর মাঠে যে জনসভাটি রয়েছে, যে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে, তারপর 12:30টায় জামালপুরে আরেকটি জনসভায় অংশ নেবেন, সেখানেও তিনি স্থানীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। সেখান থেকে তিনি বিমানযোগে তিনি আবার ঢাকায় ফিরে যাবেন। বিকেলে তার ঢাকায় তার যে নিজ নির্বাচনী আসন ঢাকা 15-তে তিনি নির্বাচনী জনসংযোগে অংশ নেবেন। আমরা শেরপুর শহরে এসে ইতিমধ্যেই জনসভাটি যেই শুরু কিছুক্ষণের মধ্যে শুরু হবে, নেতাকর্মীরা আসছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিন্তু বেশ কড়া নজরদারি
রয়েছে, তাদের বেশ সরব উপস্থিতি রয়েছে এবং আমরা স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারাও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করছেন এখন পর্যন্ত। তারা বলছেন যে নির্বিঘ্নে তারা যদি নির্বাচনী প্রচারণা তারা চালিয়ে যেতে পারেন, আগামী 12 তারিখে জনতার রায় তাদের দিকে আসবে। সবকিছু মিলিয়ে যে শেরপুরে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত বেশ উৎসব মুখর রয়েছে এবং উভয় পক্ষই তারা তাদের মতো করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ আক্তার আপনাকে। দর্শক, এবারে যাচ্ছি অন্যান্য সংবাদে। নদীমাতৃক বাংলাদেশের টেকসই অগ্রযাত্রায় উন্নত গবেষণা ও আধুনিক প্রযুক্তি নিশ্চিতের তাগিদ দিয়েছেন পানি সম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউট আয়োজিত নদী সম্মেলনে যুক্ত হয়ে কার্যকর পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিস্তারিত মুশাহিদ রনির রিপোর্টে। নদীমাতৃক বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য কিংবা আধ্যাত্মিকতায় নয়, দেশের অস্তিত্ব টিকে রয়েছে নদ নদীর প্রবাহ আর পলি ব্যবস্থাপনার উপর। আর এই বিশাল জলরাশি ও নদীপথকে বিজ্ঞানসম্মতভাবে শাসন ও রক্ষা করার কারিগরি মস্তিষ্ক হিসাবে কাজ করছে ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউট। হাল আমলের বাস্তবতায় নদী নির্ভর অর্থনীতি পুনরুদ্ধার ও টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে নদী সম্মেলন 2026-এর অবতারণা। পলিসিগত দিক থেকে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করবার জন্য আমাদের যারা নীতি নির্ধারণের পর্যায়ে কাজ করেন তাদের দৃষ্টি আকর্ষণ আমরা করি, সবসময় আপনারাও করবেন। আমাদের প্রতিষ্ঠান আজকে সমৃদ্ধ হয়েছে এই ধরনের নদী সংশ্লিষ্ট নদী প্রাণ মানুষের সমন্বয়ে। সম্মেলনে অন্তর্জাল মাধ্যমে যুক্ত হয়ে পানি সম্পদ উপদেষ্টা নীতিগত নির্দেশনা যেমন দেন, তেমনি শোনান আশার বাণী। There are many studies like this যেগুলো করা যায়। তো আমি সচিব মহোদয়কে অনুরোধ করব, আপনি আগামী বাজেটে নদী গবেষণা ইনস্টিটিউটের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করার একটা প্রস্তাব দেন। এটা কিন্তু ওরা নিজেরাই বসে কাজটা করতে পারে। ওরা সরকারের অন্য যেগুলো সংস্থা আছে, নদী রক্ষা কমিশন, পানি উন্নয়ন বোর্ড, BIWTA, সকলকে সাথে নিয়ে একটা টিম করে করতে পারে। তাইলে নদী গবেষণা ইনস্টিটিউটের এটার পুনরুজ্জীবনের একটা সুযোগ ঘটবে বলে আমি মনে করি। নির্ধারিত আলোচনায় উঠে আসে নদ নদীর হালচাল ও নদী ব্যবস্থাপনার ইতিবৃত্ত। ইকোনমি টু ইকোলজি, এভরিথিং ইজ রিভার। অর্থাৎ আমরা কোনো ইকোলজি থেকে শুরু করে ইকোনমি পর্যন্ত সব কিছু কিন্তু নদী কেন্দ্রিক। আর আমরা বলি কিন্তু যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। এখন সেই নদীমাতৃক দেশে নদীকে কেন্দ্র করে যা হবে সেটা কিন্তু হচ্ছে না। ফিজিক্যাল এবং কেমিক্যাল কম্পোনেন্টগুলোর রিলেটেড ল্যাব আছে এবং রিসোর্স পার্সন আছে। এখানে কোনো বায়োলজিক্যাল কোনো ল্যাব নাই এবং বায়োলজিক্যাল কোনো রিসোর্স পার্সন নাই। বায়োলজিক্যাল সাবজেক্টের কোনো সায়েন্টিফিক অফিসার নেই। নদী বাঁচলে দেশ বাঁচবে। সুতরাং আমাদের দেশকে যদি বাঁচাতে হয়, আমাদেরকে এই এই রিভার রিসার্চ ইনস্টিটিউটকে আমাদেরকে বাঁচাতে হবে। নদীর আচরণ বুঝে তার সাথে খাপ খাইয়ে চলার বৈজ্ঞানিক সমাধান নিশ্চিতের পাশাপাশি সব পক্ষের সমন্বয়ে কার্যকর অভিযাত্রার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। নদী যেমন আমাদের জীবনের জন্য অনেক বেশি প্রয়োজন, আমাদের আশেপাশে যা আছে সেগুলোও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। সব কিছুই কিন্তু আমাদের রক্ষা করতে হবে এবং সেটা যদি রক্ষা করতে না পারি তাহলে কিন্তু আলটিমেটলি কি আমরাই সাফারার হব। নদী যদি ভালো না থাকে সব কিছুই কিন্তু খারাপ থাকবে। আমাদের নদীর যে প্রয়োজনীয়তা এবং নদীর যে উপকারিতা সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী গবেষণা ইনস্টিটিউট এখানে কি ধরনের গবেষণা হচ্ছে সেটা কিন্তু নিয়ে একটা বিগ কোশ্চেন এসছে আমাদের মধ্যে, সবার মধ্যেই। তো সেই জায়গার থেকে বলবো যে এটাকে সচল করতে হলে কিন্তু সবাইকে যেমন এগিয়ে আসতে হবে, সরকারকেও এগিয়ে আসতে হবে, আবার পাশাপাশি এখানে যারা কাজ করেন তাদেরও কিন্তু সোচ্চার হতে হবে। দেশটাকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার এবং সেই সবাই আমরা যেন এক হতে পারি, এটি আজকে আমার কামনা। ফরিদপুর পৌরসভা, জেলা পরিষদ ও প্রশাসনের পাশাপাশি আয়োজনের সহযোগী ওয়ারপো, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। মুশাহিদ রনি, চ্যানেল আই, ফরিদপুর। প্রথমবার আয়োজিত সাফ ফুটসালের শিরোপা জয়ের পর এখন বাংলাদেশ দলের লক্ষ্য ফুটসালের এশিয়া ও বিশ্বকাপের শিরোপা। সদ্য ট্রফি জয়ী নারী দলকে সংবর্ধনা দিয়ে নতুন এই সম্ভাবনা ধরে রাখতে ফুটসালকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।
আরিফ চৌধুরীর রিপোর্ট। সাফ মানেই যেন বাংলাদেশের শিরোপা জয়, হোক সেটি ফুটবল কিংবা ফুটসাল। আরও একবার চ্যাম্পিয়নশিপ নিয়ে ফিরল লাল সবুজের নারীরা। চ্যানেল আই কার্যালয়ে সংবর্ধনার আয়োজন। স্বপ্ন দেখিয়ে আর অনেক স্বপ্ন দেখে চ্যাম্পিয়নদের বরণ করে নেয়ার পর চ্যানেল আই স্টুডিওতে শুরু হয় লাইভ আড্ডা। একটা হাততালি দিয়ে আমাদের জন্য গৌরব। এরপর সাফ জয়ীদের চ্যানেল আই এর পক্ষ থেকে অভিনন্দন ক্রেস্ট তুলে দেন পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। অভিনন্দন। নতুন ফরম্যাট, নতুন সম্ভাবনা। প্রথমবারই চ্যাম্পিয়নশিপ নিয়ে এসেছে বাংলার নারীরা। প্রতিবারই এদেরকে ডাকার মূল জায়গাটা হচ্ছে যে যতটুকু সম্মান এরা পাওয়া দরকার জাতির কাছ থেকে, হ্যাঁ, সেটা আমরা আমাদের জায়গা থেকে আমরা হয়তো ওদেরকে ডেকে একটু কথা বলি, আনন্দ পাই, কিন্তু এর চাইতে অনেক বেশি সম্মান ওদের পাওয়া উচিত। তারা যে কাজগুলো করছে প্রতি মুহূর্তে, আমার কাছে মনে হয় ওদের দিকে আরও অনেক নজর দেওয়া দরকার। সবার, রাষ্ট্রের, ক্রীড়া সংক্রান্ত যে সমস্ত সংগঠনগুলো আছে, বাফুফের, এবং সব কিছু মিলিয়ে আমি খুব বিস্মিত হব না যদি যথেষ্ট নজর ওদের দিকে দেওয়া হয়, তাহলে এশিয়া কাপ যেটা, সেখানে চ্যাম্পিয়ন হওয়া খুব কঠিন হবে, এটা আমার কাছে মনে হয় না। চ্যাম্পিয়নরা জানিয়েছেন ফুটবল মাঠের মতো এখানেও আধিপত্য, এখন লক্ষ্য আরও বড় তাদের। আছি যেহেতু আছি, এবং আমার মনে হয় যে আগামী দিনের এটার অনেক বড় সম্ভাবনা আছে এশিয়াতে খুব ভালো অবস্থানে যাওয়ার। আগে তো আমরা সাউথ এশিয়া ভাবতাম, বাট আমার মনে হয় যে এশিয়াতে যাওয়ার খুব ভালো সম্ভাবনা ফুটসালে আছে। আসলেই আমাদের লক্ষ্য ছিল, কিন্তু আমরা কাউকে বলি নাই। আমরা কিন্তু দেশ থেকে একটা লক্ষ্য নিয়ে গেছি, যেহেতু আমরা সাপে 2বার চ্যাম্পিয়ন হয়েছি ফুটবলে, তো কেমন জানি মনে হয়েছিল যে কিছু একটা হবে আমাদের দ্বারা। মিলিয়ে অনেক ভালো ছিল, এবং ফুটসালের আগেও আমরা খেলছি 2018 সালে। তো তখন হচ্ছে আমরা হিস্টোরির ফার্স্ট এভার ফুটসাল চ্যাম্পিয়ন হতে পেরেছি, আর আমার কাছে খুবই ভালো লাগছে। আমি তো আগে কখনো ফুটসাল খেলি নাই, ওটার সম্পর্কে এত ধারণাও ছিল না। তো আমাদের কোচ ছিল, তো উনি অনেক ভালো প্র্যাকটিস করাইছে। ফুটসালকে দেশ জুড়ে জনপ্রিয় করতে ভাবছে বাফুফেও। আমাদের বর্তমান কমিটি এবং আমাদের যে টেকনিক্যাল টিম সবারই চিন্তাভাবনা এটা আছে যে আমরা এভাবে আগাবো, যাতে আমাদের ফিউচারে আমরা খুব তাড়াতাড়ি আমরা ওই ট্র্যাকে ফিরে যেতে পারি। চ্যানেল আইয়ের শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয় সাফ ফুটসালের প্রথম আসরের শিরোপা জয়ীদের হাতে। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। প্রতি বছরের মতো এবার অনুষ্ঠিত হলো শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম বড় আয়োজন বাংলা খেয়াল উৎসব। চ্যানেল আইয়ের উদ্যোগে সংস্কৃতির পরিশীলনে উচ্চাঙ্গ সঙ্গীতকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার তাগিদে খেয়াল উৎসবের এই আয়োজন। বাংলা খেয়াল উৎসব সঙ্গীত অনুরাগীদের মাঝে সুর ছড়িয়েছে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। উচ্চাঙ্গ সঙ্গীতের শক্তি সবার কাছে পৌঁছে দিতে চ্যানেল আই স্টুডিওতে বাংলা খেয়াল উৎসব। এবারের আসর আয়োজন করা হয় সঙ্গীতজ্ঞ আজাদ রহমানের স্মরণে। বরেণ্য শিল্পীসহ নবীন প্রবীণ শিল্পীরা অংশ নেন খেয়াল উৎসবে। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, বাংলা সঙ্গীতের উৎকর্ষ সার্বজনীনভাবে পৌঁছে দিতেই এই আয়োজন। চ্যানেল আই শুদ্ধ সঙ্গীতের জন্য যেই চেষ্টাটি করে আসছে দীর্ঘদিন যাবৎ, এবং বাংলাদেশে কেন এশিয়াতে চ্যানেলে একমাত্র যারা মিউজিক অ্যাওয়ার্ড দিয়ে থাকে, সেই ধারাবাহিকতায় শুদ্ধ সঙ্গীত চর্চাটা প্রসারিত হোক, এটাই আমাদের উদ্দেশ্য। আরও বড় পরিসরে খেয়াল উৎসব আয়োজনের স্বপ্ন দেখেন সঙ্গীত পিপাসুরা। আজাদ রহমানের ভীষণ একটা মনের ভিতরে একটা চিন্তা চেতনা, ওনার একটা আগ্রহ ছিল বাংলা ভাষায় বাংলা খেয়াল গাওয়ানো। এই প্রতিষ্ঠানটি আমাদের চ্যানেল আই যেভাবে আমাদের সহযোগিতা করছে, প্রতি বছর শিল্পীরা সবাই সহযোগিতা করছে, আমি অত্যন্ত আনন্দিত যে আজকে এই অনুষ্ঠানটা আমরা করতে পারছি। খেয়াল অঙ্গের গান অনেক কালের, অনেক আগের, কিন্তু বাংলা কথাটি, এই বাংলা ভাষায় কথা বলার যে স্বাধীন চিত্তে বলা, সেটি এই ক্লাসিক্যাল সঙ্গীতে, এই খেয়াল অঙ্গেই আমরা পরিবেশন করতে পারি বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ, এবং তার আগে আবারও বলতে চাই, চ্যানেল আইয়ের এই আয়োজনকে সবাই সাধুবাদ জানাই। বাংলা খেয়াল উৎসবটি সম্প্রচার করা হয়েছে চ্যানেল আইয়ের পর্দায়। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে।
এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। নড়াইলে কম খরচে অনাবাদি জমিতে শিম চাষ করে ভালো ফলন ও বাজার দর পাওয়ায় বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য। উচ্চ ফলনশীল জাতের শিম চাষে আগ্রহ বাড়ছে নতুন কৃষকদের মাঝে। এবারে প্রকৃতি সংবাদ। পাখি দেখি, পাখি ভালোবাসি, পাখি রক্ষা করি, এই প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল পাখি মেলা। বিপন্ন ও দুর্লভ পাখি সম্পর্কে জানতে মেলায় ভিড় করেন পাখি প্রেমীরা। আয়োজকরা বলেছেন, এমন উদ্যোগের মাধ্যমে পাখি রক্ষায় সচেতনতা সৃষ্টির পাশাপাশি বৈজ্ঞানিকভাবে মৃত পাখি ও প্রাণী সংরক্ষণ পদ্ধতি বা ট্যাক্সিডার্মি সম্পর্কেও জানতে পারবেন দর্শনার্থীরা। সংবাদ শেষ করব, তবে তার আগে ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রক্তে রাঙানো ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারির প্রথম দিন আজ। 52 রাষ্ট্রভাষা আন্দোলন বাঙালি জাতির রাজনৈতিক ও সাংস্কৃতিক উত্তরণের পথ পরিক্রমা। সঠিক ব্যক্তিকে ভোট দিতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় তারেক রহমানের আহ্বান। বিভ্রান্তকারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ। নির্বাচনী প্রচারে শেরপুর যাচ্ছেন জামাত আমির। সংঘর্ষে নিহত জামাত নেতার কবর জিয়ারতের পর শহরে জনসভা। বাংলাদেশের টেকসই অগ্রযাত্রায় আধুনিক প্রযুক্তি নিশ্চিতে পরিবেশ উপদেষ্টার তাগিদ। কার্যকর পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগের পরামর্শ। প্রথম সাফ ফুটসাল শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে চ্যানেল আইয়ের সংবর্ধনা। এশিয়ান ফুটসালের শ্রেষ্ঠত্ব অর্জনের স্বপ্নে সাবিনারা। এবং প্রতি বছরের মতো এবারও চ্যানেল আইয়ের আয়োজনে বাংলা খেয়াল উৎসব। উচ্চাঙ্গ সঙ্গীতের মূর্ছনায় সুর ও সাধনার মিলন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ আয়োজন এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।